ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা এর আগে এবিটিএ 2024-25 টেস্ট পেপারসের অঙ্কগুলো করছিলাম। তবে আমাদের যে কোর্সটা আমরা শুরু করেছি যে এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে 500 প্রশ্ন 500 সমাধান আমরা শর্ট প্রশ্নের যে কোশ্চেনগুলো শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা আমরা করব। তাহলে আমরা বলেছি যে আমরা জানুয়ারির 5 থেকে 7 তারিখের মধ্যে 500 প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। 500 প্রশ্ন এবং 500 প্রশ্নের সমাধান, এই কোর্সটা আমরা শুরু করেছি। এর আগে আমরা বেশ কয়েকটা কোশ্চেন, মোটামুটি 25 খানার মতন কোশ্চেন আমরা আলোচনা করেছি। এর আগে 25 থেকে 30 খানার মতন কোশ্চেন এর আগে আমরা আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখনি তাদেরকে বলবো অবশ্যই তারা যেন সেই ভিডিওটা দেখে। তার লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশান থেকে অথবা উপরে যে আই বাটন থাকবে সেই আই বাটনেও থেকে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তবে বলবো ভিডিও ক্লাসটা আমাদের শুরু করার আগে বলবো, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করবে, যাতে ভিডিওর নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তবে দেরি না করে আমাদের ক্লাসটা আরম্ভ করছি। এর আগে আমরা কি আলোচনা করেছিলাম? এর আগে আমরা সংক্ষিপ্ত এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 2 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেই 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরু করছি। 1 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে আজকের 1 দাগের কোশ্চেন আমার কি এসছে? 4-এর 1 নম্বর এখানে দিয়েছে কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো। বলেছে কি শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার, আমাকে বলেনি, কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন মাধ্যমিকে দেয়। তবে আমরা শুরু করছি 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর আমাকে এখানে দিয়েছেটা কি? আমাকে এখানে দিয়েছে যে সুদ বলে দিয়েছে 10 বছরের, বলেছে কি 10 বছরের সুদ আসলের 10 বছরের সুদ আসলের আমাকে দিয়েছে কি 2/5 অংশ বলেছে। তাহলে আমি এখানে কি আসল দেওয়া আছে? আসল দেওয়া নাই। প্রথমে তাহলে আসলটা ধরে নেবে, যে ধরি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমানই হচ্ছে x টাকা। অতএব সুদ আসল আমাকে বলেছিল, সুদ আসলের কি বছরের সুদ আসল, তাহলে সুদ আসলটা আমি ধরে নিচ্ছি। আসল না তো সুদ আসলটা আমি ধরে নিচ্ছি। যে ধরি সুদ আসলের বলেছিল না, সুদ আসল, তাহলে সুদ আসল x টাকা বা x টাকা না ধরে এটাকে আরো অন্যভাবে ধরা যাবে 5x টাকা ধরেছে, দেওয়া আছে না 2/5 অংশ। এখানে সুদ আসলটা ধরলাম 5x টাকা। তাহলে সুদ কত টাকা হবে? সুদ হয়ে যাবে কত টাকা? সুদ হয়ে যাবে আমার 5x, সুদ আসলের 2/5 অংশ, এত টাকা তাহলে হয়ে যাবে। 5-এর সঙ্গে এই 5-এর সঙ্গে এই 5 তাহলে কেটে যাবে, তাহলে হবে কত? সুদ হয়ে যাবে 2x টাকা। এটা হয়ে যাবে আমার সুদ।
সুদ আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, তাহলে আসল পেয়ে যাবে এখান থেকে, আসল পেয়ে যাব। আসল তাহলে কত হয়ে যাবে, সুদ আসল থেকে সুদটা বাদ দিলে আমরা আসল পেয়ে যাব, তার মানে হয়ে যাবে কত 3x টাকা, এটা পেয়ে গেলাম আসল। সময়ও পেয়ে গেছি আমি 10 বছর, সময় পেয়ে গেছি 10 বছর, সময়ও পেয়ে গেছি 10 বছর। তাহলে এক্ষেত্রে আমি বলতেই পারি যে অতএব সুদের কি বলেছিল, বার্ষিক সুদের হার, তাহলে সুদের হার সমান 100 ইন্টু কি সুদ, 100 ইন্টু সুদ ডিভাইডেড বাই আসল, আসল ইন্টু সময়, আসল ইন্টু সময়। 10 বছর, শূন্যর সাথে শূন্য কাটলাম, এক্স এর সঙ্গে এক্স কাটলাম, তাহলে কত হচ্ছে 20/3, 20/3 মাতলে কত 3×6=18, 6.2/3%, তাহলে সুদের হার পেয়ে গেলাম 6.2/3%। এটা হয়ে গেল সুদের হার। এরকমই একটা আর্থ কোশ্চেন আমি যেটা তোমাদের বলেছি, যেটা এর আগে বলেছিলাম যেরকম বোনাস কোশ্চেন, এই বোনাস কোশ্চেনটা কি সেটা দেখে নাও। এরকম টাইপের কোশ্চেন আরো আসতে পারে, যেটা হচ্ছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত হলে কোনো টাকার, সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ, 8/25 অংশ হবে, আসলের 8/25 অংশ হবে। এই কোশ্চেনটা করে রাখবে, এরকম টাইপের কোশ্চেন। তাহলে এক্ষেত্রে বলেছে আসলে, বলেছে সুদ বলেছিল কি 4 বছরের সুদ বলেছিল কি আসলের 8/25 অংশ, তাহলে আসলটা ধরে নেবে, ধরি আসলটা ধরে নেবে যে আসল হচ্ছে এক্সট্রা, আসলটা আমি ধরে নিচ্ছি 25x টাকা, আসলটা 25x টাকা। তাহলে বলেছিল সুদটা তাহলে কত হবে, সুদ হয়ে যাবে কত, সুদ হয়ে যাচ্ছে তাহলে কত, আসলের 8/25 অংশ, আসল ছিল 25x, 8/25 অংশ 25 এর সাথে 25 কাটছে, মানে সুদ হয়ে যাচ্ছে কত 8x টাকা, সুদ হচ্ছে 8x টাকা। তাহলে সুদ পেয়ে যাচ্ছি, আসল পেয়ে যাচ্ছি, তাহলে বলতে পারি কি, আর সময় কত দিয়েছে আমাকে, সময় বলেছিল 4 বছর, সময় বলেছে আমাকে 4 বছর, সময় বলেছে 4 বছর, তাহলে অতএব সুদের হার বলতে পারি, আর সুদের হারটা তাহলে কি হবে I/100, আই কত রয়েছে, এটা ছিল সুদের হার কি I/100 ডিভাইডেড বাই পিটি। আই কত পেয়েছি, আই পেয়েছি আমি 8x ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত পেয়েছি, পি পেয়েছি কত 25x ধরেছি, 25x, টি হচ্ছে 4 বছর, এক্স এর সাথে এক্স আমি কেটে দিলাম, 25×25, 4×25 100, 4-এর সাথে 4 কাটলাম, তাহলে সুদের হার কত পার্সেন্ট হচ্ছে 8%। এইভাবেও, তাহলে এই একটা বোনাস কোশ্চেন পেলাম। এখান থেকে আরো অনেক কোশ্চেন রয়েছে, ভালো ভালো কোশ্চেন, যেগুলো জিজ্ঞেস করার সম্ভাবনা থাকে, যেটা তোমাদের আমি HW দিচ্ছি, এটা তোমরা করবে, এই কোশ্চেনটাও করে রাখবে। বার্ষিক 5% সরল সুদের হারে, 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ
1 টাকা হবে তা নির্ণয় করো, তা নির্ণয় করো, তা নির্ণয় করো। এটা কোশ্চেনটা করবে, এর অ্যান্সারটা কমেন্টে জানাবে। অ্যান্সার কিন্তু কমেন্টে করবে, অ্যান্সার কমেন্ট করবে। এবার তাহলে 1 দাগের কোশ্চেনটা হলো। এবার চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেন। একদম প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে। 2 দাগের কোশ্চেন। এবার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 2 নম্বর কোশ্চেনটা বলছে যে পি টাকার বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে x বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি 4 মাস অন্তর দেই। বলেছে কি পি টাকার বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি আসলটা দিয়েছে পি টাকা, সুদের হার বলেছে R%, সময়টা বলেছে x বছর, সমূল চক্রবৃদ্ধি কত হবে। কিন্তু এখানে আবার যে বলেছে যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি 4 মাস অন্তর দেয়। তাহলে আসল কি দিয়েছে আমাকে? আসল কি বলেছে? আসল দিয়েছে পি টাকা, আসল আমাকে বলেছে পি টাকা, আসল বলেছে পি টাকা। সুদের হার বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার বলেছে R%, সময় বলেছে, সময় বলেছে কত? x বছর, x বছর। আর বলেছে কি পর্বটা কত বলেছে? পর্বটা বলেছে 4 মাস অন্তর। তাহলে পর্বটা কত হয়ে যাবে? 4 মাস অন্তর মানে কি 12, 3 4 12, 3, পর্বটা হয়ে যাবে 3, পর্বটা হয়ে যাবে 3। তাহলে অতএব বলছে x বছরের সমূল চক্রবৃদ্ধি, অতএব x বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে x বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে? তাহলে p ইনটু কি হয়? p ইনটু 1 প্লাস সুদের হার কত r, তাহলে 1 প্লাস r বাই পর্ব 3টা রয়েছে, তাহলে কি r বাই 3 ইনটু 100, r বাই 3 ইনটু 100, 3 ইনটু 100 তার হোল টু দি পাওয়ার 3n, হোল টু দি পাওয়ার 3x। তাহলে এখানে হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি এত টাকা, 3x এটা হয়ে যাবে। তাহলে p ইনটু কত পেয়ে যাচ্ছি? 1 প্লাস r বাই 300 তার হোল টু দি পাওয়ার 3x, এত টাকা। এটা হয়ে গেল আবার 2 নম্বর। তাহলে 2 নম্বর কোশ্চেনটাও একদমই আছে। এরকম একটা বোনাস কোশ্চেন, একটা বোনাস কোশ্চেন, যে কোশ্চেনটাও ভালো কোশ্চেন। বলছে R% হার চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদে R% হারে, R% হার চক্রবৃদ্ধি সুদে কোন মূলধন, কোন মূলধন, কোন মূলধন 8 বছরে, 8 বছরে দ্বিগুণ, 8 বছরে দ্বিগুণ হলে, কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে, 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে সেটা নির্ণয় করতে বলেছে। কোন মূলধন বলছে কি R% চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদের হারটা R% বলে দিয়েছে। কোন মূলধন, মূলধনটা আমাকে দেয়নি, বলেছে কোন একটা মূলধন 8 বছরে দ্বিগুণ, মানে সেই আমার 8 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে সমূল চক্রবৃদ্ধিটা 8 বছর পর কি হচ্ছে? একদম আগে যদি
মূলধন এক্স হয়, তাহলে 8 বছর পর সেই সমূল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে কত, 2x হয়ে যাবে। এই জিনিসটা বলতে চাইছে, বলছে কত বছরে সেটা 4 গুণ হবে, কত বছরে সেটা 4 গুণ হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তবে এই কোশ্চেনের অ্যান্সারটা এই হচ্ছে, অ্যান্সারটা বলে দিচ্ছি কিভাবে করবে অ্যান্সার। এখানে কি মূলধন দেওয়া ছিল, মূলধন দেওয়া ছিল না, তাহলে মূলধনটা প্রথমে আগে ধরে নেবে, যে ধরি মূলধন, মূলধন এক্স টাকা, ধরি মূলধন এক্স টাকা। মূলধন যদি এক্স টাকা হয়, সুদের হার যদি r% থাকে, সুদের হার r% হলে তাহলে কি 8 বছর পরে সমূল চক্রবৃদ্ধিটা কত হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, 2x হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি 2x হয়ে যাবে। মূলধন এক্স টাকা হতে সমূল চক্রবৃদ্ধি 8 বছরে, তাহলে r% হারে, r% হারে, r% হারে এক্স টাকার, এক্স টাকার 8 বছরে সমূল চক্রবৃদ্ধি, 8 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে, 2x হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি 2x হয়ে যাবে। r% হারে সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হবে, সমূল চক্রবৃদ্ধি কত হবে, 2x হবে। আর সুদের হার যদি আমার r% হয়, তাহলে 8 বছর পরে সমূল চক্রবৃদ্ধি আমার 2x বলছি, সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি এটা আমার বইয়ে দেওয়া আছে, 2x এটা দেওয়া আছে, তাহলে r% হারে x টাকার 8 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, এই 8 বছরে সমূল চক্রবৃদ্ধি আমার হয়ে যাবে x ইন্টু 1 প্লাস r বাই 100, r বাই 100 তার হোল টু দি পাওয়ার এত টাকা। তাহলে শর্তানুসারে এই যে এই চক্রবৃদ্ধিটা পেলাম x ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 8, এটাই তো আমার কি, যেটা কি মূলধনের কি দ্বিগুণ, মূলধনের দ্বিগুণ মানে x এর দ্বিগুণ মানে 2x, এর সাথে কি হয়ে যাবে সমান, তাহলে উভয়ের সাথে x এর সাথে x কেটে গেল, 1 প্লাস r বাই 100, 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 8 সমান কত পেলাম, 2 পেলাম। এবার বলছে ওই মূলধন কত বছরে 4 গুণ হবে, তাহলে ধরি ওই মূলধন, যে ধরি ওই মূলধন, ওই মূলধন n বছরে, n বছরে 4 গুণ হবে, n বছরে 4 গুণ হবে, ওই মূলধন n বছরে 4 গুণ হবে। তাহলে অতএব বলতে পারে 4 গুণ হবে মানে x টাকা মূলধন ছিল, n বছর পরে সেটা মূলধন সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে, x টাকা আমার মূলধন ছিল, n বছর পর সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হয়ে যাবে, x টাকা ছিল মূলধন, তাহলে n বছর পর সমূল চক্রবৃদ্ধিটা কত হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে কত, 4 গুণ হচ্ছে মানে 4x হয়ে যাবে। তাহলে অতএব এই 4x সমানই তো বলতে পারি, 4x সমান ওই n বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে সমান হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার n, এটাই হলো। তাহলে এই x এর সাথে x কেটে দিলাম, তাহলে এখানে 2 বলছি, 4 কেউ লিখতে পারি 2 এর স্কয়ার, 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n, আর উপরে 1 প্লাস আর 2 সমান কত ছিল, উপরে 2 সমান ছিল 1 প্লাস r বাই 100, 1 প্লাস r বাই 100, তাহলে এখান থেকে বলতে পারি যে 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n সমানই বলতে পারি 2, 2 এর জায়গাতে কি বলতে পারি, 2 এর জায়গাতে আমি লিখতে পারি 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 8 ইন্টু 2, 2 স্কোয়ার ছিল তাহলে 2 হয়ে গেল। তাহলে এটা সমানিত আবার কি হচ্ছে যে 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার 16, তাহলে n সমান কত পেয়ে যাচ্ছি, কম্পেয়ার যদি করি তাহলে n সমান পেয়ে যাচ্ছে 60, n এর জায়গাতে এখানে কত এসছে 16 এসছে, তাহলে n সমান 60। অতএব বলতে পারি যে 16 বছরে ওই মূলধন, 16 বছরে ওই মূলধন 4 গুণ হবে, 4 গুণ হবে, 16 বছরে ওই মূলধন 4 গুণ হবে। এই হলো আমার
এই বোনাস কোশ্চেনের অ্যান্সার। এবার তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখলাম। এবার আমরা প্র্যাকটিস করব। এবার প্র্যাকটিস করছি 3 নম্বর। 2 নম্বরটা হলো 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে কি শর্তে 2x² প্লাস 5 × x - a প্লাস 10 সমীকরণের একটি বীজ শূন্য হবে। কি শর্তে? শর্তটা কি হবে? এর শর্তটা কি হবে? সমীকরণটা কি বলেছে আমাকে? যদি আমরা দেখি 3 নম্বরটা, সমীকরণটা দিয়েছে 2x² প্লাস 5 × x - a প্লাস 10, 2x² প্লাস 5 × x প্লাস 10 এটা সমান 0 হবে। সমীকরণ হতে গেলে ইকুয়াল টু কিছু একটা হতে হয়, ইকুয়াল টু 0 হতে হবে, বা আর কিছু একটা হতে হবে, তবে তো দ্বিঘাত সমীকরণ হবে। যে সমীকরণের একটা বীজ শূন্য, এই সমীকরণের একটি বীজ শূন্য বলেছে, তাহলে বীজ শূন্য মানে কি x এর মান তাহলে কি একটা শূন্য আছে, তাহলে অতএব বলতে পারি x সমান 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম যে x সমান 0 1 নম্বরে বসিয়ে পাই 1 নম্বরে বসিয়ে পাই x সমান 0 1 নম্বরে বসাচ্ছি। তাহলে 1 নম্বরে যদি আমি বসাই x সমান 0, তাহলে কি পেয়ে যাচ্ছি 2 × 0 তার স্কোয়ার প্লাস 5 × 0 - a প্লাস 10 সমান 0। তাহলে এটা গুণ করলে তাহলে কি পেয়ে যাচ্ছি 0 হয়ে যাচ্ছে। 5 তাহলে কি 0 0 - a মানে মাইনাস a, তাহলে এখানে কি 0 - a পাচ্ছি, তাহলে -5a প্লাস 10 সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি যে 5a সমান 10, 5 × 5 5 × 10, a সমান কত পেয়ে যাচ্ছি 2। তাহলে a সমান 2 শর্তেই এই দ্বিঘাত সমীকরণ কি হবে? একটা বীজ শূন্য হবে, a সমান 2। তাহলে শর্তটা হয়ে যাচ্ছে কি a সমান 2 শর্তে। এবার হচ্ছে আর একটা এইখান থেকে একটা কোশ্চেন আমি আমাদের বলছি। একটা কোশ্চেন আমি এখান থেকে তোমাদের দিচ্ছি, একটা বোনাস কোশ্চেন। এটা বোনাস কোশ্চেন, এটা ধরে রাখো যে বলেছে a - 2x² প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটির a এর মান কত হলে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না? দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন না, এটা 1 মার্কের কোশ্চেন। এটা কিন্তু 1 মার্কের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু পড়ে রাখ। তাহলে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণ এটি হবে না? একটা দ্বিঘাত সমীকরণ কখন হয়? কনসেপ্টটা হচ্ছে এটা। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা কি ছিল? যদি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a এর মানটা কি নট ইকুয়াল টু 0, এর মান ছিল কি নট ইকুয়াল টু 0, তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলছিলাম কি দ্বিঘাত সমীকরণ। যার কি যে চলরাশিটার পাওয়ারে কি থাকবে 2 থাকবে, সেটা হয়েছিল কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণটি সমীকরণ কখন হবে না? এইটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি এর মানটা 0 হয়ে যায়, মানে x² এর সহগটা কি হয়ে যায় 0 যদি হয়, তবে তো বলবো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ নয়, তখনই বলবো দ্বিঘাত সমীকরণ নয়। তবে এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করব? তাহলে এখানে লিখবো এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, যে যদি বড় কোশ্চেনে চলে এলো তখন
1 মার্কেরও কোশ্চেন আসতে পারে, এটা 2 মার্কেরও আসতে পারে, এরকম টাইপের কোশ্চেন। অত আলাদা কিছু একটা দিয়ে দেয়, যদি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, যদি 2 মার্কে দিয়ে দেয় একটু লিখবে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। এই ভাষা লিখে দেবে যে এই দ্বিঘাত সমীকরণ হবে না, কখন হবে না? যদি এক্স স্কোয়ারের সহগ কি হয়? 0 হয়। অর্থাৎ বা অতএব বলতে পারি যে a - 2, তাহলে এক্স স্কোয়ারের সহগ এই দ্বিঘাত সমীকরণে কত পেয়েছি? a - 2 পেয়েছি। তাহলে a - 2 সমান তাহলে কি 0 হতে হবে। তাহলে a সমান কত? 2। এই মানের জন্য দ্বিঘাত সমীকরণ তাহলে হবে না। তাহলে এই হলো একটা কোশ্চেন। এবার তাহলে চলে যাচ্ছে এরপরে 4 দাগের কোশ্চেন। এরপরে আমরা চলে যাচ্ছি 4 দাগে। 4 দাগে কোশ্চেন। 4 দাগে কোশ্চেন কি দিয়েছে? 4 দাগে বলেছে 3x - 5 ডিভাইডেড বাই 3x প্লাস 5 সমান 1/2। 3x - 5 ডিভাইডেড বাই 3x প্লাস 5 সমান 1/2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান কত হবে? এটা নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন। তাহলে এবার আমরা এই দ্বিঘাত সমীকরণটাও করছি। তাহলে কি দিয়েছিল? এই দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা আমরা করছি। দিয়েছিল কি 3x - 5y ডিভাইডেড বাই 3x প্লাস 5y সমান 1/2, এটা বলেছে। 3x - 5y আর 3x প্লাস 5y সমান 1/2 নির্ণয় করতে বলেছে। এটা এই মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। এর মান কত হবে? ভাই কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করেও তোরা নির্ণয় করতে পারো। আমি কোনাকুনি গুণ করছি, যেহেতু সমান ছিল যোগ ভাগ প্রক্রিয়া করছি। আমি যোগ ভাগ প্রক্রিয়া করছি যে 3x - 5y প্লাস 3x প্লাস 5y যোগ ভাগ প্রক্রিয়া আমি করছি উভয় পক্ষে। 3x - 5y মাইনাস 3x প্লাস 5y যোগ ভাগ প্রক্রিয়া করছি। তাহলে 1 + 2 ডিভাইডেড বাই 1 - 2 যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি এখানে করি তাহলে কি পেয়ে যাবে? 3x এখানে 3x কটা x? 6টা x হয়ে যাচ্ছে, যোগ করছি তো 6টা x ডিভাইডেড বাই, তাহলে -5y প্লাস 5 দিয়ে কেটে যাবে। এখানে দেখো প্লাস 3x - 3x এখানে কেটে যাবে, -5 আর একে কি -5 -10y সমানই কত হচ্ছে? 2 আর 1 কত? 3, 2 আর 1 3, 3 - 1 এই মাইনাস কেটে গেল। তাহলে কত হচ্ছে? 3 1 3, 3 2 6, 2 1 2, 5 2 10। তাহলে x সমান কত হচ্ছে? 5y। x সমান আমি 5y পেলাম। আমাকে নির্ণয় করতে বলেছে কার মান? আমাকে নির্ণয় করতে বলেছে অতএব 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মানটা নির্ণয় করব। এই মানটা আমাকে নির্ণয় করবে। x সমান কত? 5y পেয়েছি, x এর জায়গাতে 5y বসিয়ে দেবো। 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, 3 ইন্টু 5y তার হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। 5 এর স্কোয়ার কত? 25, 3 25 75, 75y স্কোয়ার, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। 5 এর স্কোয়ার কত? 25, 25 3 25 75, y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে 75টা y স্কোয়ার থেকে 5টা y স্কোয়ার বাদ দিলে 70টা y স্কোয়ার ডিভাইডেড বাই 75 আর 5 80, 80টা y স্কোয়ার। এই শূন্য শূন্য কাটছে, y স্কোয়ার সাথে y স্কোয়ার কেটে গেল। তাহলে এটা হচ্ছে কত? 7/8। তাহলে এর মানটা পেয়ে গেলাম 7/8। এই হলো কোশ্চেন। যদি তোমরা এখানে একটা বোনাস কোশ্চেন দেখতে চাও, যে বোনাস কোশ্চেন, এটা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছে।
বাড়িতে করবে। বলেছে 3x এখান থেকে একটু ঘিরে রাখি, 3x minus 2y, 3x minus 2y is to x plus 3y, x plus 3y সমান 5:6 হলে, 5:6 হলে 2x plus 5y is to 3x plus 4y মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করবে, করে অ্যান্সারটা কমেন্ট করবে। আর বলবো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করনি, তাড়াতাড়ি করে লাইক শেয়ার করে দাও। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, আচ্ছা 5 নম্বরটা বলেছে tan 2 থিটা সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। আমাকে এরকম দিয়েছে যে tan 2 থিটা, এরকম একটা কোশ্চেন কোনো একবার ইয়ারে এসছে যে tan 2 থিটা, এটা কিন্তু কোশ্চেনটা এরকম আসেনি, tan 2 থিটা tan 3 থিটা মনে হয় এসেছিল, এরকম টাইপের কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা আমার ছিল tan 2 থিটা, এটা হবে এরকম না, tan 2 থিটা tan 3 থিটা সমান 1, তাহলে থিটার মান কত, tan 2 থিটা tan 3 থিটা হলে থিটার মান কত, মান নির্ণয় করো। যেখানে থিটার মানটা কিন্তু হবে কি, থিটার মানটা তোমার 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এই থিটার মানটা কিন্তু হতে হবে। যে tan 2 থিটা tan 3 থিটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে tan 2 থিটা সমান 1/tan 3 থিটা, বা tan 3 থিটা সমান 1/tan 2 থিটা, এটাও করতে পারো। তাহলে tan 2 থিটা সমান tan 1/tan 3 থিটা মানে কি cot 3 থিটা, cot 3 থিটা মানে কি, cot 3 থেকে লিখতে পারি কি tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cot থিটা, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা মানে tan 2 থিটা, তাহলে 2 থিটা সমান কি বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, তাহলে এই 2 থিটার সমান এদিকে প্লাস 3 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে 5 থিটা সমান কি হচ্ছে 90 ডিগ্রি, 5 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান বলতে পারে কি 5 18 90, 18 ডিগ্রি, থিটার মান তাহলে 18 ডিগ্রি। এই হলো এখানকার কোশ্চেন। এবার একটা বোনাস কোশ্চেন, বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, 6 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো, একদম প্র্যাকটিস, থিটা এর মান নির্ণয় করো, ওই রকমই একদম সেম টু সেম প্রসেস বলেছে কি, তাহলে অ্যান্সারটা ওই রকম ভাবেই আছে, হবে করবো কি tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 লিখবো, একই রকম ভাবে লিখবো tan 4 থিটা সমান 1/tan 6 থিটা, তাহলে tan 6 থিটাকে লিখতে পারি 1/tan 6 টাকে লিখতে পারি কি cot 6 থিটা,
আর কট সিক্স থিটাকে লিখতে পারে কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ট্যান 4 থিটা একই রকম ভাবে যে ট্যান 4 থিটা পাচ্ছি। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি 4 থিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে 4 থিটা 90 ডিগ্রি প্লাস দিকে 6 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হয়ে যাবে 10 ডিগ্রি। থিটা সমান তাহলে 10 ডিগ্রি হয়ে যাবে। এই 9 ডিগ্রি, 9.90 না, 9.90, 9 ডিগ্রি, 9 ডিগ্রি। এটা এখান থেকে এই টাইপের কোশ্চেন। এবার তাহলে চলে যাচ্ছি তারপরে কোশ্চেন, 6 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেন হলো, এবার 6 দাগের কি বলেছে 6 দাগের কোশ্চেন। এবার তাহলে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে 35 মিটার 50 মিটার উচ্চ দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 20 মিটার। ওদের শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে তোমাকে আগে একটা 35 মিটার একটা 50 মিটার স্তম্ভ অঙ্কন করে নিতে হবে। যে এ বি একটা আমি 35 মিটার স্তম্ভ নিলাম, স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব আর একটা নিচ্ছে যে 50 মিটার। যে সিডি একটা 50 মিটার ধরলাম, যে সিডি হচ্ছে একটা, এই সিডি হচ্ছে একটা 50 মিটার একটা স্তম্ভ, স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 20। এবার বলছে শীর্ষ বিন্দু দুটি মানে এ আর সি এর মধ্যে দূরত্ব কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এ আর সি এর মধ্যে দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে ধরে নেবে যে ধরি এ বি সমান 35 মিটার এবং সিডি সমান 50 মিটার, 50 মিটার দীর্ঘ দুটি স্তম্ভ, দুটি স্তম্ভ স্তম্ভ দুটি স্তম্ভ এবং তাদের মধ্যেকার দূরত্ব, তাদের মধ্যেকার দূরত্ব বা স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব, তাদের মধ্যে বা তাদের মধ্যেকার দূরত্ব বা তাদের মধ্যে দূরত্ব হচ্ছে দূরত্ব বিডি সমান হচ্ছে 20 মিটার। দূরত্ব হচ্ছে বিডি সমান 20 মিটার। তাহলে ভাবতে হবে আমি যদি তাহলে কি এ আর সি এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে গেলে আমি করছি কি বিডির সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি এ ই। বলছে বিডি এর সমান্তরাল, বিডি এর সমান্তরাল এ ই অঙ্কন করা হলো। এ ই অঙ্কন করা হলো, এভাবে লিখে দেবে যে এ ই অঙ্কন করা হলো, বিডির সমান্তরাল এ ই অঙ্কন করা হলো। অতএব এ এর মান যেটা হবে সেটাই বিডির সাথে সমানই হবে, মানে 20 হবে, 20 মিটারই হবে, 20 মিটারই হবে। তাহলে এ ই 20 মিটার পেয়েছে, তাহলে অতএব এখান থেকে বলতে পারি ইডিটার সিই দৈর্ঘ্যটা আমাকে তাহলে কত হবে, সিই দৈর্ঘ্যটা কত হবে, সিই দৈর্ঘ্যটা হবে কি সিডি থেকে আমাকে ইডির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, ইডির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আর ইডি এ বি আর ইডি দুটো দৈর্ঘ্য কি সমান, তাহলে সিডির দৈর্ঘ্য কত পেয়েছি, সিডি পেয়েছি আমি 50, ইডির দৈর্ঘ্য কত পেয়েছি, ইডি দৈর্ঘ্যটা 35 হবে। 35 কেন হচ্ছে, কারণ ইডি সমানই হবে কি এবি, সমানই হবে 35 মিটার হবে। তাহলে 50 থেকে 35 বাদ দিলে 5 এ 40, 15 মিটার, সিটা হয়ে যাচ্ছে কত 15 মিটার। তাহলে অতএব এসিই সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ, তাহলে অতএব ত্রিভুজ এসি থেকে সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ এ সি ই এর থেকে, এসি এর থেকে এইখান থেকে আমি বলতে পারি যে এসি সমান রুট ওভার অফ, এসিটা তো অতিভুজ, তাহলে রুট ওভার অফ কি এই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এই কত পেয়েছি, এই পেয়েছি 20, মানে 20 স্কোয়ার প্লাস সি কত পেয়েছি 15, তাহলে 15 স্কোয়ার। 20 স্কোয়ার কত, 20 স্কোয়ার হচ্ছে 400, 15 স্কোয়ার 225 মানে 625, 625 মানে কার 15, 25 তাহলে এসিটা কত পেয়েছি 25 পেয়ে যাচ্ছি, এসিটা পেয়েছি 25 পেয়ে যাচ্ছি। অতএব তাহলে কি স্তম্ভ কি শীর্ষকোণ দুটির মধ্যে দূরত্ব, শীর্ষকোণ দুটির শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত, শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব 25 মিটার। বলতে পারি শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব, শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব, শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব, দুটির মধ্যে দূরত্ব, শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব সমান হচ্ছে 25 মিটার। এটা হলো শীর্ষবিন্দু দুটির মধ্যে দূরত্ব। এই হলো অঙ্ক। এবার তারপরে হচ্ছে 7 নম্বর। এখানে আর বোনাস কোশ্চেন দিচ্ছি না, এবার এখানে বলছে 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর বলছে 21 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত করবে তা নির্ণয় করো। 21 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত করবে। কোশ্চেনটা খুবই সহজ। 8 নম্বর, এই সরি 8 নম্বর, 7 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। বলছে 21 ডেসিমিটার দৈর্ঘ্য একটা গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ প্রথমে বার করে নেবে, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ তাহলে কত হবে 21/2 ডেসিমিটার, 21/2 ডেসিমিটার, এটা যাবে গোলকের ব্যাসার্ধ। এবার বলছে গোলকটা একটা জলে নিমজ্জিত করলে কতটা জল অপসারিত হবে, তাহলে গোলকের জল কতটা অপসারিত হবে, এই জলটা কতটা অপসারিত, গোলকের আয়তনের সাথে সমান অপসারিত হবে। অতএব প্রথম আগে বার করে নিচ্ছি গোলকের আয়তন, গোলকের আয়তন যতটা হবে তত লিটার জল অপসারিত হবে। গোলকের আয়তন, গোলকের আয়তন হয়ে যাবে কি 4/3 পাই আর কিউব, আর বলতে 21/2 কিউব, এত ঘন ডেসিমিটার, এত ঘন কোথায় গেল, হ্যাঁ 21/2, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 4/3 পাই, পায়ের মান কত 22/7, 21/2 মানে 21 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 2 এর কিউব কত 8, 4 1 4, 4 2 8, 2 1 2, 11 2 22, 7 1 7, 3 7 21, 3 এর সাথে 3 কাটলাম, 11 ইন্টু 21 ইন্টু 21 থাকছে, গুণ করো 11 ইন্টু 21 ইন্টু 21, 21 এর স্কোয়ার পাবো কত 441, 21 এর স্কোয়ার 441। এগারো দ্বারা গুণ করলে, 11 দ্বারা যদি 21 কে গুণ করি, একে 11 দ্বারা গুণ করবে, 11 কে 11, হাতের 1, 4 11 44, 45 এর 5 হাতের 4 পাবো, 4 11 44, 44 4 48, 4851, তাহলে এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, আর 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হয়, এই 1, তাহলে এত ঘন ডেসিমিটার ছিল, তাহলে এত লিটার হয়ে যাবে, লিটার, তাহলে এতটাই জলতল অপসারিত হবে। অতএব জলতল তাহলে কি জল, অতএব 4851 লিটার জল অপসারিত হবে, অপসারিত, এতটা জল অপসারিত হবে, 4851 লিটার জল অপসারিত হবে। তাহলে এই হলো তোমার 7 নম্বর কোশ্চেন।
তাহলে এটা হলো 7 নম্বর। এবার আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। তাহলে বলবো 8 নম্বর কোশ্চেন শুরু করার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। আর ভিডিওটা অবশ্যই যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই লাইক করবে। এরকম ভিডিও ক্লাস পুরো ইউটিউবে দেবে না, এগুলো কিন্তু এক পেড ক্লাস। এই ভিডিওগুলো একদম পেড ক্লাসে, যত পেড ক্লাস আছে সব পেড ক্লাসে করানো হয়, তোমাদের জন্য ফ্রি করা হয়েছে। তাহলে এই অঙ্কগুলো এবার 8 নম্বর কোশ্চেন শুরু করছি। বলেছে 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এরপর 8 নম্বর আমরা শুরু করছি। 8 নম্বরটা কি বলেছে? 8 নম্বর বলেছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলেছে 16√3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোণ বলেছে 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে? ত্রিভুজটির উচ্চতা, একটা ত্রিভুজ বলেছে যার ভূমির দৈর্ঘ্য, ভূমি তো একটা ত্রিভুজ, তাহলে ভূমির দৈর্ঘ্য কি? ভূমিটা কি? ভূমিটা হচ্ছে যে কোনো কি ত্রিভুজের যে কোনো একটা বাহু, তো সেটাই তো একটা কি, সেটাতে যে কোনো একটা বাহুকে আমরা ভূমি ধরি। তাহলে যদি আমি এরকম একটা ত্রিভুজ নিই, যে এ কত 8 নম্বর, 8 নম্বর আমি করছি, এই একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম এবিসি, এবিসি যার বিসি বাহুটাকে আমি ভূমি ধরছি, যে ধরি ত্রিভুজ এবিসি, এবিসি এর ভূমি ভূমিটা হচ্ছে কি বিসি, এই বিসিটা হচ্ছে কত? 16√3 সেন্টিমিটার। এটা ভূমিটাকে ধরলাম 16√3 সেন্টিমিটার। এবং ভূমি সংলগ্ন কোণ বলেছে, দিয়েছে কোণ এ বি, ভূমি সংলগ্ন কোণ এ বি সি, আমি একটাকে ধরছি 30, আর একটা হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং আর ভূমি সংলগ্ন আর একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ সিবি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাকে আমি সাইড ধরলাম এবং সাইড। এবার বলছে এই তাহলে কি এটা যদি 30 হয়, এটা 60 হয়, তাহলে কি অবশিষ্ট কোণটা কত হবে? এটা তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এবিসির একটা কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এর আমি একটা কি, এই ত্রিভুজটার আমি উচ্চতা যদি নির্ণয় করতে হয়, উচ্চতা নির্ণয় করতে গেলে আমি করছি কি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি, এডি একটা লম্ব অঙ্কন করছি। তাহলে আমি করছি এডি একটা যদি লম্ব অঙ্কন করি, যে এডি লম্ব বিসি, এডিটাকে বিসির ওপর লম্ব অঙ্কন করছি, তাহলে লম্ব অঙ্কন করলে তাহলে কি হবে আমার? যদি এডিটাকে বিসির ওপর লম্ব অঙ্কন করি, তার মানে বলতে পারবো যে বিডি সমান তাহলে কি ডিসি হয়ে যাবে, যেটা হচ্ছে কি 16√3 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে কি 8√3 সেন্টিমিটার, এটা পাবো। তাহলে লম্ব যদি হয় তাহলে এবিডি এর একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি, এখান থেকে বলতে পারি যে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এডি, এডি যেটা সেটাই তো উচ্চতা, এডি বাই বিডি, ট্যান 30 এর মান কত? 1/√3 সমান এডি ডিভাইডেড বাই বিডি, বিডি হচ্ছে 8√3, √3 সাথে √3 কাটলো, এডি সমান 8। অতএব ত্রিভুজটির উচ্চতা, এডিটাই তো উচ্চতা ত্রিভুজটার, অতএব ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা সমান 8 সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতাই হচ্ছে 8 সেন্টিমিটার। এই হলো আমাদের 8 নম্বর কোশ্চেন। এবার আমাকে বলেছে কি 9 নম্বর, 9 দাগের কোশ্চেনটা কি বলেছে? 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে কি? 9 নম্বর কোশ্চেন বলেছে
ও কেন্দ্র বৃত্তে এবি একটি যা বি বিন্দুতে পিটি স্পর্শক, অ্যাঙ্গেল এ বিটি 54 ডিগ্রি হয়, তবে এ ও বি এর মান কত? এ ও বি এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আগে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, আমি একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। আমি এই নিলাম একটা বৃত্ত, এই একটা আমি বৃত্ত নিলাম। বলছে ও কেন্দ্র এর একটা বৃত্ত, এটা হচ্ছে আমার ও কেন্দ্র বৃত্ত। ও কেন্দ্র বৃত্তের এবি একটি জ্যা, ও কেন্দ্র বৃত্তের এবি একটি আমি জ্যা নিলাম, এবি হচ্ছে একটা জ্যা। বলেছে বি বিন্দুতে পিটি এক স্পর্শক, বি বিন্দুতে পিটি স্পর্শক, অ্যাঙ্গেল এ বিটি, অ্যাঙ্গেল এ বিটি এই অ্যাঙ্গেলটা আমাকে বলেছে 54 ডিগ্রি। তাহলে দেওয়া আছে অ্যাঙ্গেল এ বিটি, এটা বলেছে 54 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ও বি এই মানটা কত হবে? এ ও বি, এ ও বি এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এ ও বি কোণটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে পাবো? বলেছে এই কোণটা হচ্ছে আমার 54 ডিগ্রি, আর আমরা জানি কি যেহেতু ওপিটা ব্যাসার্ধ, তাহলে কি ব্যাসার্ধ কি হবে? স্পর্শকের উপর কি হয়? কেন্দ্রগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়? লম্ব। যেহেতু ওবি লম্ব স্পর্শক টিপি, স্পর্শক পিটি, স্পর্শক পিটির ওপর লম্ব, যেহেতু ওবিটা স্পর্শক পিটির ওপর লম্ব, তার মানে আমি বলতেই পারি যে অ্যাঙ্গেল ও বি এ এটা হয়ে যাবে আমার কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা তাহলে আমি পুরো ওবিটি ওবিএ না ওবিটি এই কোণটা আমার 90 ডিগ্রি পেয়ে যাবো, পুরো কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি পুরো কোণটা হয়, তাহলে অ্যাঙ্গেল এ বি বা ও এ বি, অ্যাঙ্গেল ও বি এ এটা হয়ে যাবে কত? 90 ডিগ্রি মাইনাস পুরোটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 54 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রি তাহলে বাদ দিতে হবে। তো 90 থেকে 54 6 এক হচ্ছে কত? হচ্ছে 60, মানে 36 ডিগ্রি। তাহলে আবার 36 ডিগ্রি পেলাম। আবার বলছে ও এ সমান কি হবে? ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তার মানে কি হবে? একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে বলতে পারি অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ সমানই 36 ডিগ্রি। দুটো কোণই কি হবে? এই কোণটা আর এই কোণটা দুটো কি হবে? সমানই হবে। এই পুরো কোণ আর এই দুটো কোণ সমান, কারণ দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, তো ও এ বিটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি সমানই বলতে পারি কি পুরো কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 2 × 36 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 36 72 ডিগ্রি বিয়োগ করে দাও, মানে 108 ডিগ্রি। এ ও বিটা তাহলে কত পেয়েছি? 108 ডিগ্রি। এটা পেয়ে গেলাম তোমার 9 নম্বর। এবার হচ্ছে তোমার 10 নম্বর। এই হলো 9 নম্বর। খুব এগুলো শর্ট কোশ্চেন, যদি প্র্যাকটিস করো বেশ কিছুটা, তাহলে আমি বলেছি না 500 আমরা শর্ট কোশ্চেন নিয়ে আসবো। তাহলে এই 500 খানা শর্ট কোশ্চেন যদি কেউ প্র্যাকটিস করে নাও, তাহলে মাধ্যমিকে এসে তাকে শর্ট কোশ্চেন এসে কেউ তাকে আটকাতে পারবে না, একদম এটা গ্যারেন্টি 100%। কেউ তাকে, শুধু পেন চলবে গিয়ে, যদি প্র্যাকটিস সে করে, তো শুধু পেন চলবে পরীক্ষা হলে। বলেছে চিত্রে 10 নম্বর, চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই এবিসি এই চিত্রটা দিয়েছে। এই চিত্রে আমাকে বলেছে
ডিই সমান্তরাল বিসি, ডি এর সাথে বিসি সমান্তরাল, এডি ইস টু বিডি সমান 3:5 হলে ট্রায়াঙ্গেল এডিই এর ক্ষেত্রফল ইস টু ট্রায়াঙ্গেল সিডি এর ক্ষেত্রফল কত? ট্রায়াঙ্গেল এডিই এর ক্ষেত্রফল আর সিডি এর ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে দিয়েছে কি, একটা ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজটা বলেছে এবিসি, এবিসি, এই ত্রিভুজের আমাকে বলেছে ডিই, তাহলে ডিই বলেছে এই, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এর, এবিসি এর ডিই, ডিই সমান্তরাল বলেছে বিসি, ডিইর সাথে বিসি সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি এবং বলেছে এডি বাই ডিবি সমান বলেছে 3/5, এডি বাই ডিবি বলেছে 3/5, এটা 3:5 বলেছে, মানে 3/5 বলেছে। এডিই এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আর সিডিই, সিডিই, সিডিই এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কখন হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এডি বাই আর এডি আর ডিবির অনুপাত আমাকে দিয়েছে 3:5, এডি আর ডিবি। তাহলে একই রকম ভাবে কি থ্যালাসের উপপাদ্য অনুসারে বলতে পারি, থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে কি হয়, যদি একটা ডিটা কি এ বিসির সাথে সমান্তরাল ছিল, তাহলে থ্যালাসের উপপাদ্য কি বলেছিল, তাদের ত্রিভুজটা কি হবে, এডি বাই, বলতে পারি এডি বাই ডিবি সমান এই সমানুপাতি হবে এই বাই ইসি, সমানুপাতি হবে। তাহলে এখান থেকে বলতে পারি এই বাই ইসি সমান এডি বাই ডিবি মানে 3/5, এটাও সমান হবে। তাহলে 3/5 পেলাম, এই বাই ইসি 3/5 পেলাম, 3/5 পেলাম। তাহলে এই যে এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই এডিই ত্রিভুজের ক্ষেত্রফল আর সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমান্তরাল তো এটা বলেছিল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, তাহলে এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এর অনুপাত নির্ণয় করছি। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এটা যেহেতু উপরে চলে যাবে তার জন্য ছবিটা যেহেতু আছে তার জন্য সাইডে তোমাদের বাকিটা করছি। সাইডে তাহলে কি আমাকে নির্ণয় করতে বলেছিল ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল অনুপাত তো নির্ণয় করতে বলেছিল, ডিভাইডেড বাই ত্রিভুজ সিডিই, সিডিই এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল মানে কি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি আমি ধরেছি কি এই সমকোণী ত্রিভুজ, তো এটা যেহেতু এইটা সমান্তরাল, এটা ত্রিভুজের সমান্তরাল, তার মানে কি অবশ্যই লম্ব হবে। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই ইন্টু উচ্চতা আমি ধরলাম ডিই, একই রকম ভাবে হাফ ইন্টু ভূমি হচ্ছে ইসি ইন্টু উচ্চতা হচ্ছে ডিই, উভয় পক্ষে ডি ডি কেটে গেল, হাফ হাফ কেটে যাবে, তাহলে কি এই বাই ইসি, এই বাই ইসি, এই বাই ইসি मतलब কত 3/5, 3/5। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল তাহলে কি পেয়ে যাচ্ছি 3/5, তাহলে এর অনুপাত হয়ে যাচ্ছে 3/5। অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের অনুপাতই হয়ে যাচ্ছে কত 3:5। এই হলো অঙ্ক। তাহলে 9 নম্বরটা, তাহলে আমাদের 10 নম্বরটা আমরা করলাম।
এবার চলে যাব 11 নম্বর। 11 নম্বরটাতে কি বলেছে? 11 নম্বর কোশ্চেনটা আমাকে বলেছে, 11 নম্বরটা বলেছে ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অ্যাঙ্গেল এওবি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বলছে ও কেন্দ্র বৃত্তের এবি বলেছে ও সিডি দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অ্যাঙ্গেল এওবি 60 ডিগ্রি এবং সিডি বলেছে 6 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটা আমি বৃত্ত নিচ্ছি। এই একটা বৃত্ত নিলাম। আমি একটা বৃত্ত নিলাম ও কেন্দ্র বৃত্ত। বলেছে ও কেন্দ্র বৃত্তে এবি ও সিডি দুটি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমি একটা যা নিচ্ছি এবি, একটা জানিলাম এবি আর একটা জানিচ্ছি সিডি। যা দুটি বলেছে কি সিডি যা, এবি আর সিডি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এই হচ্ছে যার কেন্দ্র ধরলাম যে ও হচ্ছে এর কেন্দ্র। ধরলাম এই দূরত্ব এখান থেকে আর ও থেকে ই, আর এটা ধরলাম ও এফ। কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে ও এফ আর ওই কেন্দ্র থেকে দূরত্ব। আমাকে দিয়েছিল যে অ্যাঙ্গেল এ ও বি দিয়েছে, অ্যাঙ্গেল এ ও বিটা বলেছে 60 ডিগ্রি। তাহলে আর সিডি বলেছে কত? 6 সেন্টিমিটার। সিডি দৈর্ঘ্যটা দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে দেওয়া কি আছে? দেওয়া আছে কি আমার দেওয়া আছে এবি ও সিডি যা দুটির মধ্যে দূরত্ব অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার। সিডি বলছে 6 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মানে ও এ ও বি এগুলো আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি কি, আবার দেওয়া আছে কি যা থেকে সমদূরবর্তী, এবি ও সিডি যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেহেতু এবি ও সিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী অতএব বলতে পারি যে ও এফ সমানই হচ্ছে ওই কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে যা দুটির দৈর্ঘ্য সমান হয়। কেন্দ্র থেকে বলেছে কি যা দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে যা দুটির দৈর্ঘ্য কি হয়? সমান হবে। মানে সিডি সমানই তাহলে কি হবে? এ বি হবে। আর সিডি দৈর্ঘ্য 6 দিয়েছে, তার মানে এটাও 6 সেন্টিমিটার, এবিও 6 সেন্টিমিটারই হবে। সিডি আর এবি 6 সেন্টিমিটার কি হবে। আর ও এ বি এটা এই কোণটা আমাকে দিয়েছে 60 ডিগ্রি। এই কোণটা আমি পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, একটা কোণ যদি 60 ডিগ্রি, আবার লিখতে পারছি যেহেতু ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও বি সমান হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ত্রিভুজ ও এ বি সমবাহু ও বি একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে ও এ বিটা। তাহলে কি যাচ্ছে? সমবাহু ত্রিভুজ যাচ্ছে। তাহলে ও এ বি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু তাহলে কি হয়? সমান হয়। তাহলে অতএব বলতে পারবো যে এ বি দৈর্ঘ্য যা হবে ও এর দৈর্ঘ্য একই হবে, ও বির দৈর্ঘ্য একই হবে, সমান 6 সেন্টিমিটার হবে।
তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই হলো 11 নম্বর। এবার হচ্ছে 12 নম্বর কোশ্চেন। এবার 12 নম্বর কোশ্চেন। আমাকে কি বলেছে? 12 নম্বর কোশ্চেন বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 35, 33 হলে বিভাজনের, বাকি কোশ্চেনটা আর এখানে নেক্সট পেজে আছে, বিভাজনের সংখ্যা গুরুমান নির্ণয় করো। এটা আমাকে দিয়েছে বিভাজনের, এই বিভাজনের সংখ্যা গুরুমান, যেহেতু মধ্যমা আর যৌগিক গড় দিয়েছে তাহলে সংখ্যা গুরুমানটাই নির্ণয় করতে হবে। সংখ্যা গুরুমান নির্ণয় করো, এটা কোশ্চেন। তাহলে দেওয়া কি কি আছে? দেওয়া আছে পরিসংখ্যা বিভাজনের, দেওয়া আছে যৌগিক গড়, সমান 35। তারপরে দেওয়া আছে মধ্যমা সমান 33। তাহলে আমরা জানি কি? অতএব জানি সংখ্যা গুরুমান সমান 3 ইন্টু মধ্যমা। এটা সূত্র, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। 2 ইন্টু যৌগিক গড়, 3 ইন্টু মধ্যমা, সংখ্যা গুরুমান সমান 3 ইন্টু মধ্যমা 2 ইন্টু যৌগিক গড়। তাহলে 3 ইন্টু মধ্যমা কত পেয়েছি? মধ্যমা 33। 2 ইন্টু যৌগিক গড় কত? 35। 3 33 এ 99, 35 দুনা 74, তার মানে কত? 2 29। সংখ্যা গুরুমান কত হলো? তাহলে 29 হলো। এই অবধি অঙ্ক আজকের মতো এখানে তাহলে থাক। তাহলে অবশ্যই বলবো যারা চ্যানেল, তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, যাতে তাদেরও কিছু একটু লাভ হয়, তারাও কিছু যেন একটু শিখে। তার জন্য বলছি তোমাদের বন্ধু বান্ধবকেও একটু শেয়ার করবে। আর লাস্টে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে আজকের মতো এখান থেকে থাক, এরপরে নেক্সট আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।